স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। ঈদযাত্রায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট, বাস সময় মতো ঢাকায় না পৌঁছায় গন্তব্যে রওনা হতে দেরি। ট্রেনে ঈদযাত্রায় স্ট্যান্ডিং টিকিটে পূর্ণ সব বগি, ট্রেনে উঠতে টিকিটধারীদের ভোগান্তি, সময় মতোই ছাড়ছে ট্রেন। রাজধানীর পশুরহাটে দর কষাকষি বেশি, বিক্রি কম, দাম কমার অপেক্ষা, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় মালিকেরা। ঈদে লক্ষাধিক চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের, লবণের দাম নিয়ে কারসাজি ঠেকানোর দাবি আড়তদারদের। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ঈদে ঘরমুখী মানুষের ঢলে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন পয়েন্টে থেমে থেমে দেখা দিচ্ছে যানজট। বিকেলের পর সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করায় চাপ বেড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। চন্দ্রা ও বাইপাইল এলাকায় কয়েক কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তিতে ঘরমুখ মানুষ। ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। ঘরমুখী মানুষের ঢলে সড়কে বেড়েছে গাড়ির চাপ। দক্ষিণাঞ্চলমুখী সড়কে তেমন ভোগান্তি না থাকলেও পদ্মা সেতু এলাকায় গিয়ে কমে যাচ্ছে গাড়ির গতি। সেতুর টোল প্লাজায় দেখা গেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি, অপেক্ষা করতে হচ্ছে টোল দেয়ায়। হানি ফ্লাইওভার থেকে যানজটের জন্যই আসলে পার হইতে অনেকটা সময় লেগে গেছে। জ্যাম ছিল বাবুবাজার ব্রিজটার ওইখানটায়, আর এইখানে আসার পর আর কি সেতুর থেকে 7 কিলোমিটার আগ থেকে জ্যাম ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। বাসগুলো সড়কের উপর থেকে যাত্রী তোলায় তৈরি হচ্ছে জটলা। গাড়ির চাপ বেশি দেখা গেছে চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও। বাস না পেয়ে আবার অনেকে ট্রাক পিকআপে ছুটছেন বাড়ির পথে। রাস্তাঘাটের খারাপ অবস্থা, এমনিতেও গাড়িগুলো খুব কম পাইতেছি, গাড়ি পাচ্ছি না, গাড়িতে অনেক জ্যাম, রাস্তায়ও প্রচুর জ্যাম। যানজট মোকাবিলায় মহাসড়কে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, সেই জন্য আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট দেখা গেছে। রাস্তায় অনেক জ্যাম, এজন্য গাড়ি পিছনে রেখে হাঁটতে বইয়া থাকতে সমস্যা। চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে গাড়ির গতি। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে কমেছে গাড়ি, তাই এই পথে ঈদের আগেও নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের চন্দ্রায় 8 কিলোমিটার এবং সাভারের বাইপাইলে 2 কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এই নিয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, গাজীপুরের চন্দ্রায় 8 কিলোমিটার এবং বাইপাইলে 2 কিলোমিটার পর্যন্ত যানজট লক্ষ্য করা যাচ্ছে। এখন আসলে যানজট পরিস্থিতি কেমন এবং ঘরমুখ মানুষের ভোগান্তি কতটা দেখা যাচ্ছে? দেখুন, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের চন্দ্রা কেন্দ্রিক 8 কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। সেই যানজট কিন্তু গাজীপুরের চন্দ্রা থেকে একদম যে আশুলিয়ার যে মুজার মিল এলাকা রয়েছে সেইখান পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ গামী লেনে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। সেখানে প্রায় 8 কিলোমিটার অংশ এবং বাইপাইল যে ত্রিমোড় রয়েছে সেই ত্রিমোড় কেন্দ্রিক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাইপাইল ত্রিমোড় থেকে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 2 কিলোমিটারের মতো যানজট তৈরি হয়েছে। এই যানজট পরিস্থিতি কিন্তু আজকে দুপুরের আগ পর্যন্ত কিন্তু অনেকটাই স্বাভাবিক ছিল এই সড়কের যান চলাচল, কিন্তু দুপুরের পর থেকে যখন সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ অর্থাৎ প্রায় 95% পোশাক কারখানাতে কিন্তু আজকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গগামী যে সকল মানুষরা রয়েছে, ঘরমুখী মানুষ, তারা কিন্তু একযোগে এই সড়কে নেমে এসেছে। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকাতে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের যখন চাপটি তৈরি হয়, তারপরে কিন্তু সেই অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপের কারণে যে একটি যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল, সেই সারিটি কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে প্রায় 8 কিলোমিটার অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ মানুষই কিন্তু বাইপাইল ত্রিমোড় এলাকাতে যে বাস কাউন্টার রয়েছে সেখান থেকেই কিন্তু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ
আজকে দুপুরের পর থেকে যখন শিল্পাঞ্চলে পোশাক কারখানা ছুটি হয়েছে তখন কিন্তু হাজার হাজার পোশাক শ্রমিক কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাইপাল ত্রিমুর এলাকাতে যে বাস কাউন্টার রয়েছে সেখানে কিন্তু ভিড় জমান। এরপরে কিন্তু সেখানে একটি বাড়তি চাপ তৈরি হয়েছে এবং এই বাইপাল ত্রিমুর থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত 2 কিলোমিটার অংশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা রিচা মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সড়ক পরিস্থিতি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে এই মুজার মিল পর্যন্ত 8 কিলোমিটার অংশের যে যানজটটি তৈরি হয়েছে এটি স্বাভাবিক হওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে গাজীপুরের চন্দ্রাতে যদি স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে এই যানবাহনগুলো ধাপে ধাপে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এরপরে কিন্তু এই সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ বলা যাচ্ছে গাজীপুরের চন্দ্রাতে যদি অতিরিক্ত তদারকি করা হয় এবং সেখান থেকে যানবাহনগুলো যদি উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই সড়কের পরিস্থিতি একদম স্বাভাবিক সম্ভব হবে। জি, ধন্যবাদ আপনাকে। রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে। আগাম টিকিটের বাস যাত্রীদের বাড়ি ফেরায় স্বস্তি থাকলেও বেলা 11টা থেকে বাড়ে ভোগান্তি। জ্যামের কারণে বাস সময় মতো কাউন্টারে না আসায় অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। টিকিট না কাটা যাত্রীরাও পাচ্ছেন না গন্তব্যের টিকিট, ঘুরছেন এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে। মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহের গাড়ির অপেক্ষায় বেসরকারি চাকরিজীবী AHM ইউনুস 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও পাননি কাঙ্ক্ষিত বাসের টিকিট। প্রায় 4 ঘন্টা পর্যন্ত আপনার প্রচুর গাড়ি, প্রায় 20টার মতো গাড়ি অ্যাডভান্স টিকিট দেওয়া ছিল, কিন্তু ওনাদের অ্যাভেলেবেল গাড়ি ছিল না। তো পরে ফেরত গেছি। আজকে সকাল 8:45 থেকে এখনো পর্যন্ত ওয়েট করছি প্রায় 2 ঘন্টার মতো, এখনো টিকিট পাইনি। কল্যাণপুর বাস কাউন্টারে 3 ঘন্টারও বেশি সময় পরিবার নিয়ে অপেক্ষায় শওকত আলী। জানেন না কখন উঠতে পারবেন বাসে। অন্যরাও জানালেন ভোগান্তির কথা। ওদের কোনো পাত্তাও নেই। ওরা বলছে আমরা যাচ্ছি দেখতে, গেছে তো গেছেই, প্রায় 1.5-2 ঘন্টা এই যে সমস্ত লোক, হ্যাঁ আমরা এখানে ছেলে মেয়ে নিয়ে সমস্ত এরা অপেক্ষা করতেছে। এটা তো অনলাইন বেস না, টোটালি অফলাইন, সিরিয়ালে দাঁড়ায় থাকতে হচ্ছে আর কি। না, ভোগান্তি তো থাকবেই। ঈদের সময় যাইতে গেলে ভোগান্তি থাকবেই। ভোগান্তি মনে করলে তার ঈদের ফ্যামিলির সঙ্গে করা যাবে না। নওগাঁ, রংপুর সহ উত্তরাঞ্চলের যাত্রীদের টিকিট অগ্রিম বিক্রি হয়েছে রোববার পর্যন্ত। যারা টিকিট কাটেননি তাদের ভোগান্তিরও শেষ নেই। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন অগ্রিম টিকিটের যাত্রীর বাইরে এই মুহূর্তে কোনো যাত্রীকেই দেওয়া হচ্ছে না টিকিট। 16 তারিখ সকাল 10টা 10:30টার মধ্যে এর আগে আর কোনো টিকিট কোনো গাড়িতে সিট ফাঁকা না। যদি আমার শিডিউলের পরে যে গাড়িগুলো থাকে তাহলে আমরা অ্যাক্সেস গাড়ি দেওয়া হবে, প্রতি বছর যেভাবে দেই আমরা আর কি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাস স্ট্যান্ডগুলোতে BRTA এর ভিজিলেন্স টিম থাকলেও ফিরতি যাত্রী কম আসার অজুহাতে বেশি ভাড়া নিচ্ছে মহাখালী, সায়দাবাদের কিছু বাস কাউন্টার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। এই নিয়ে আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সাধারণত সন্ধ্যার পরে লঞ্চগুলো ছেড়ে যায়, সেক্ষেত্রে সময় মতো লঞ্চগুলো ছাড়ছে কিনা, যাত্রীর ভিড় কেমন সেখানে এবং সার্বিক ব্যবস্থাপনা সেখানে কেমন দেখছেন? লঞ্চ ছেড়ে যাওয়ার কিন্তু সময় হয়েছে। নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চঘাট টার্মিনালে এসে উপস্থিত হয়েছেন। গতকালের তুলনায় আজকে যদি আমরা সে চিত্র দেখাতে চাই যে গতকাল বৈরী আবহাওয়ার কারণে যে জনসমাগম কিছুটা কম ছিল, আজকে কিন্তু সেই চিত্র ছাড়িয়ে গেছে। আজকে কিন্তু ভিড় হয়েছে উপচে পড়া যাত্রীদের সমাগমে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বা ঘাট কর্তৃপক্ষ কিন্তু বলছে যে এই চিত্র তাদের চেনা সেই চিত্র না। ঈদের আগে যেমনটা লঞ্চ ঘাটকে দেখা যায়, পদ্মা সেতু হওয়ার পরে যে যাত্রীতে ভাটা পড়েছে সেই ভাটা এখনো কাটেনি এবং এবারের ঈদেও যথারীতি সেরকমটাই তারা দেখছেন যে কাঙ্ক্ষিত যাত্রী হচ্ছে না। তবে দক্ষিণাঞ্চলের যারা যাতায়াত করেন, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, সেসব যাত্রীদের অধিকাংশই কিন্তু তারা এখনো লঞ্চে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যদিও বা তারা এখন পদ্মা সেতু হয়ে বাসে বা বিভিন্নভাবে যেতে পারেন, তবে তারা এই স্বাচ্ছন্দ্য বোধ করেন লঞ্চে যেতে, যার কারণেই তারা পরিবার পরিজন নিয়ে, কেউ আবার একাকী বা বন্ধু বান্ধব নিয়ে তারা এসেছেন লঞ্চঘাট টার্মিনালে। তারা একসাথে পরিবার নিয়ে বা সময়
যাবেন বলেই কিন্তু তারা লঞ্চকে বেছে নিয়েছেন। পাশাপাশি লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 40টি রুটে বিভিন্ন জায়গায় ছেড়ে যায় লঞ্চ, সেখানে 100টির মতো আজকে মজুদ আছে এবং লিস্টেড অনুযায়ী প্রায় 57টি লঞ্চ সকাল থেকে ছেড়ে গেছে। বাকি লঞ্চগুলো কিন্তু ঘাটে এখন অপেক্ষামান আছে, তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেক লঞ্চকে আমরা এখনই ছাড়ার প্রস্তুতি নিতে দেখেছি, অনেক লঞ্চ যাত্রী বোঝাই হয়ে গেছে, আবার অনেক লঞ্চের যারা আছেন শ্রমিক তারা কিন্তু এসে ডাকাডাকি করছেন। তবে একে খুব সহজে জায়গা পাওয়া গেলে সহজে পাওয়া যায় না, তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন যেন আছেন তারা পরিবার পরিজন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। একজন সংসদ সদস্যের জন্য ফেরি আটকে রাখা হয় প্রায় 3 ঘন্টা। শুধু তাই নয়, আসন খালি থাকার পরেও যাত্রী তোলা বন্ধ করা হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। পরে বিক্ষোভের মুখে ফিরে যান এমপি নুরুন নবী শাওন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাজধানীর পোস্তগোলা ব্রিজের কার্নিভাল ক্রুজ রোডও ফেরি সকাল 8টায় ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। প্রায় 1 ঘন্টা পর ফেরি কর্তৃপক্ষ জানায় ভোলা 3 আসনের এমপি নুরুন নবী শাওন যাবেন, তাই ফেরি ছাড়তে দেরি হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সিট ফাঁকা থাকার পরেও এমপির কথা বলে তাদের উঠতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ যাত্রীরা ফেরির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরই মধ্যে সকাল 10টার দিকে সেখানে যান এমপি শাওন। বিক্ষোভের মুখে তিনি ফিরে গেলেও ফেরি ছাড়ে আরো 45 মিনিট পর। রোরো ফেরির একজন যাত্রীর দাবি, তিনি 999-এ কল করে নৌ পুলিশের সহায়তা চাওয়ার পর সকাল 11:15টায় ছাড়া হয় ফেরি। ঈদযাত্রার অনলাইনে আগাম টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিটেই ঢাকা ছাড়ছেন অনেকে। গাদাগাদি ভিড়ে লম্বা সময় দাঁড়িয়ে যাত্রাও বাধা হতে পারছে না। তবে চাপ থাকলেও সকালে কমলাপুর থেকে সময় মতোই ছেড়েছে ট্রেন। এ যেন এক প্রতিযোগিতা, কার আগে কে উঠবে ট্রেনে। দরজা দিয়ে উঠতে না পেরে অনেকে বগিতে সওয়ার হয়েছেন জানালা দিয়ে। আর এই চিত্রের দেখা মিলেছে কমলাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ঢুকলে। শুধু একতা নয়, প্রায় সব ট্রেনে একই অবস্থা। অনলাইনে টিকিট না পেয়ে দূরের যাত্রায় ভরসা এখন স্ট্যান্ডিং টিকিট, আর তাতেই কানায় কানায় পূর্ণ প্রতিটি বগি। জামু যেভাবে জামু ভাই, কষ্ট হলে পরেও যাইতে হবে। আমরা অনলাইনে টিকিট পাই নাই, এই কারণে এইভাবে দাঁড়ায় যাওয়া লাগবে। আর এই স্ট্যান্ডিং টিকিটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সিটের যাত্রীদের। তবে স্বজনদের সঙ্গে ঈদ করার উচ্ছ্বাসে বাধা হতে পারছে না কিছুই। কি আর বলবো, ঈদের সময় তো এই চিত্র আসলে আমরা সবসময়ই দেখতে পাই। আর যেহেতু আমরা থাকি ঢাকায়, আমরা যেতে হবে একদম রিমোট এরিয়াতে। ব্যবস্থাপনা যা হয়েছে ভালো, কিন্তু আরো বেশি দরকার ছিল, লোক সমাগম, জনসংখ্যা বেশি। স্বাচ্ছন্দ্যে টিকিট পেয়েছি, স্বাচ্ছন্দ্যে যাচ্ছি, সবার সাথে প্রিয়জনের সাথে ঈদ করবো, ভালো লাগছে। এদিকে সব ট্রেনই ঠিক সময় ছেড়েছে জানিয়ে রেলওয়ে বলছে যাত্রীর চাপ সামাল দিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সবগুলো যথাসময় ছেড়ে গিয়েছে এবং এতে করে যাত্রী সাধারণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। সমাজ যাত্রী সাধারণকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যমতোভাবে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারব এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ঈদ যাত্রার 3য় দিনে 2 জোড়া বিশেষ ট্রেন সহ মোট 72 জোড়া ট্রেন ঢাকা ছাড়ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অস্থায়ী হাটে কোরবানির পশুর দর কষাকষি বেশি হলেও বিক্রি কম। তবে সরবরাহ পর্যাপ্ত, বাড়তি দামের কারণে পছন্দের পশু কিনতে হিমশিম খাচ্ছেন এমন কথা নগরবাসীর। অন্যদিকে ছোট থেকে মাঝারি গরুর দিকে ক্রেতার নজর, বিক্রেতাদের দুশ্চিন্তা বড় গরু নিয়ে। ঈদ সোমবার, তাই এখনও রাজধানীর কোরবানির পশুর হাটে শুরু হয়নি ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ঢাকায় বেশিরভাগ ক্রেতাই আছেন শনি রবিবারের অপেক্ষায়। তবে শেষ মুহূর্তে ঝক্কি এড়াতে কেনাকাটা সেরেছেন অনেকে। গরুটা তো নিলাম 1.85 দিয়ে, আলহামদুলিল্লাহ বাজার এখনো আয়ত্তের মধ্যে, অতিরিক্ত না। 2-3 দিন বাসায় থাকলে ওর একটু বাচ্চারা অন্তত যত্ন করে, নিজের একটু দেখশন করে, তারপর এটা কুরবানি দিলে নিজের ভিতরে একটা যেন তৃপ্তি লাগে। এই কারণে মূলত একটু আগে কেনা। 8টা গরু বিক্রয় করছি, তো আলহামদুলিল্লাহ বাজার এমন ভালোও না, তো খারাপও না, সীমিত লাভে আমরা বেচাকেনা করছি। ক্রেতাদের দাবি, গত বছরের চেয়ে এবার হাটে কোরবানির পশু উঠেছে বেশি। তারপরও বাড়তি দামের কারণে অনেকে কিনতে পারছেন না পছন্দসই গরু। গরু অ্যাভেলেবেল, কিন্তু ক্রেতার সমাগম খুব কম।
কিন্তু গরু কিছু কিছু ব্যাপারী আছে গরুর দাম রিজনেবল চাচ্ছে, আর কিছু আছে ঊর্ধ্বগতিতে যাচ্ছে, যেটা ক্রয় সীমার বাইরে। দাম তো এখন অনেক চড়া আর কি, মানে যেটাই দাম জিজ্ঞেস করতেছি মিলতেছে না, অনেক দাম চড়া, বাজেটের থেকে অনেক বেশি। হাটে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো, তবে দুশ্চিন্তায় বড় গরুর মালিকেরা। ক্রেতা না পেয়ে অলস সময় কাটছে তাদের। 20টা গরু নিয়েছি, এখনো একটা গরু বিক্রি করতে পারিনি, এই মাত্র এইভাবে এখনো আছে আমাদের। বড় গরুর কোনো ক্রেতা নাই, কিছু ছোট ছোট গরু বিক্রি হচ্ছে, কিন্তু এই এলাকাতে কোনো বড় গরু বিক্রি হয়নি। বাজারের পরিস্থিতি ভালো না ভাই, বুঝছেন, প্রত্যেকটি গরু প্রতি অনেক লসে দাম বলতেছে, কিনা বাসা নেই, কাস্টমারই নাই। রাজধানীর 20টি হাটে কোরবানির পশু বিক্রি চলছে। এবার ঢাকায় চাহিদা প্রায় 25 লাখ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে আরো জানাতে রাজধানীর বনশ্রী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, বনশ্রীতে পশু বেচা কেনা কি পরিমাণ আজকে জমজমাট দেখছেন সেখানে? বিকালে যেমনটি বলছিলাম যে আমরা ক্রেতা দেখেছিলাম, এখন কিন্তু আবার চিত্রটা একটু ভিন্ন। এখন কিন্তু সেই যে ভিড়টা একটু আগে দেখেছিলাম সেটি কিন্তু নেই। তো সেক্ষেত্রে বলা চলে অনেকে আসলে এখানে দেখতে এসেছিলেন, মূলত আজকে কেনার উদ্দেশ্যে নয়। তো সেটাই যেহেতু আরো শনিবার এবং রবিবার সামনে আরো 2 দিন আছে ঈদের আগে, তো অনেকেই কিন্তু আসলে যাচাই করছেন এবং যাচাইয়ের উদ্দেশ্যে কিন্তু অনেকে আসছেন এখানে মূলত আজকে। এবং রাজধানীতে যেহেতু গরু রাখা নিয়ে সবারই একটা সমস্যা তৈরি হয় যে কোথায় গরু রাখবেন, এর কারণে কিন্তু অনেকেই গরু একটু দেরি করেই কিনেন। তো এখানে যে বনশ্রীতে যে গরুর হাটটি, সেটি মেরাদিয়ার গরুর হাট এবং দক্ষিণ বনশ্রী এবং মেরাদিয়ার বিভিন্ন অলিগলিতে কিন্তু এই হাটটি আসলে বসেছে এবং এটির জন্য কিন্তু উন্মুক্ত কোনো স্থান নেই। বিভিন্ন সড়ক এবং মেইন রোড এবং যে ছোট গলি রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে আপনার এই হাটটি বসেছে। প্রচুর গরু রয়েছে, কিন্তু গরুর অনুযায়ী কিন্তু আমরা সে অনুযায়ী ক্রেতা দেখছি না। তবে কিছু কিছু গরু বিক্রি হতে আমরা দেখছি, তবে সে গরুর বিক্রি নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন যে হয়তো আর একটু পরে কিনলে তারা আর একটু কমে কিনতে পারতেন, এবং অনেকে বলছেন যে আমরা দেখছি আরো কিছুদিন অপেক্ষা করি, তারপর আসলে গরুটা কেনা যাবে। তো এখানে আবার বিক্রেতাদের সাথে কথা বলছি, তাদের মতটা আবার ভিন্ন। তারা বলছেন যে তারা মোটামুটি যৌক্তিক দামই চাচ্ছেন, কিন্তু সে অনুযায়ী ক্রেতারা তাদের দাম বলছেন না। তারা তাদের যে দাম যেটি চাচ্ছেন সেটির পেছনে বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন, তাদের গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ আরো বিভিন্ন খরচ, তো সেটি তারা চাচ্ছেন। অন্যদিকে ক্রেতারাও বলছেন যে তারা দাম ধরে রাখছেন বিক্রেতারা, তো সে অনুযায়ী দরদাম যদি মিলে যায় তখনই কিন্তু আসলে তারা গরু কিনছেন। এবং আজকে আসলে যারা গরু কিনছেন তারা কিন্তু বেশিরভাগই মোটামুটি বাড়ির মালিক যারা রয়েছেন, কারণ তাদের আসলে গরু রাখা নিয়ে জটিলতা বিষয়টা কম। তো সেক্ষেত্রে আমরা দেখেছি। তবে এখানে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা দেখতে পাচ্ছি এই মেরাদিয়া গরুর হাটে, যেহেতু এটি সড়কে বসেছে, এখানে যারা স্থানীয় রয়েছে, বিশেষ করে যেহেতু এটি আবাসিক এলাকা, তাদের কিন্তু দুর্গন্ধ এবং তাদের যে চলাচলে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তারা অনেকেরই আমরা দেখেছি এখানে যে দোকানপাটগুলো রয়েছে তাদের কিন্তু ব্যবসার একটি ক্ষতি হচ্ছে, এবং অনেক দোকানও কিন্তু আমরা দেখেছি তারা অনেকটা বাধ্য হয়ে দোকান বন্ধই করে দিয়েছেন, কারণ দোকানের একদম সামনেই কিন্তু আসলে গরুগুলোকে বাঁধা, এবং এখানে আসলে কোনো অতিরিক্ত লাইটও নেই গরু দেখার জন্য। দোকানের যে আলো, সেই আলোতেই কিন্তু হচ্ছে গরু বেচা কেনা হচ্ছে। এবং এখানে যারা গরুর ব্যাপারী রয়েছেন তাদের জন্য কিন্তু যে সুযোগ সুবিধা অন্যান্য হাটে থাকে, যেমন টয়লেটের যে ব্যবস্থা থাকে, খাবারের যে ব্যবস্থা থাকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে নেই। যার কারণ এটি কিন্তু কোনো নির্ধারিত কোনো হাট নয় বা কোনো মাঠের মধ্যে কিন্তু হাট নয়, যেহেতু এটি একটি আবাসিক এলাকার সড়কের মধ্যে হচ্ছে। তো এখানে অন্যান্য খাবার, থাকা এবং তাদের যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, ওয়াশরুম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ অভিযোগ রয়েছে এখানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। এবারে কোরবানির ঈদে 1 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন রাজধানী পোস্তার কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। তবে লবণের দাম নিয়ে কারসাজি হলে এই লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করছেন আড়তদাররা। লবণ মিল মালিকদের দাবি, এবার পর্যাপ্ত উৎপাদন থাকায় লবণের সংকট হবে না। কাঁচা চামড়ার সবচেয়ে বেশি আড়ত রয়েছে পুরান ঢাকার পোস্তায়, যেখানে সংগ্রহ হয় সারা দেশ থেকে আসা কোরবানির পশুর কাঁচা চামড়া।
ঈদের আরও কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই প্রস্তুতি শেষ করেছে কাঁচা চামড়ার আড়তগুলো, যেখানে পুরনো চামড়া সরিয়ে আড়ত খালি করে লবণ মজুত করা হয়েছে। গত বছর কোরবানি ঈদে পোস্তায় চামড়া সংগ্রহ হয় ৮০ থেকে ৯০ হাজার পিস। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে ১ লাখ পিস। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, এটাকে বাঁচানোর জন্য অনেক মার্কেট বিভিন্নভাবে উঠে থাকে, আর এটার জন্য প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা না নেওয়ার কারণ হচ্ছে যে চামড়াগুলো বেঁচে যাক। তা আমরা ওই টার্গেট যেটা ছিল গতবারও ১ লাখের মতো হয়েছে, এইবারও আমরা এটা আশা করতেছি। পোস্তার আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনা ১২০ কোটি টাকার বেশি। এ টাকা আদায় না হলে কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ কঠিন হবে। হ্যাঁ, ট্যানারি মালিকরা দিবে বলছে, তো দিয়ে দিবে। দেয় না তো, প্রতি বছরই বলে যে এই বছর আমরা আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব। প্রতি বছর কোরবানির ঈদে লবণের দাম নিয়ে কারসাজির অভিযোগ নতুন নয়। বিসিক বলছে, চলতি মৌসুমের এপ্রিল পর্যন্ত রেকর্ড ২২,৩৪,০০০ টন লবণ উৎপাদন হয়েছে। লবণ মিল মালিকদেরও দাবি, উৎপাদন বেশি থাকায় সংকট হবে না এবার। দাম বাড়ারও কোনো সম্ভাবনা নাই। যদি কোনো মিল মালিক যদি দাম বাড়ায় বা কোনো কেউ যদি দাম বাড়ায় বলে, তাহলে স্পেসিফিক বলতে হবে কোন মিল মালিক তার কাছ থেকে বেশি চাইছে। আমরা চিঠি দিয়ে জানিয়ে দিছি যে লবণ জাতীয় স্বার্থে চামড়া সংরক্ষণের জন্য লবণটা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এবং উৎপাদন ওভারফ্লো আছে, এদিক দৃষ্টি দিলে, এদিক নজর দিলে আমার মনে হয় লবণের কোনো সংকট হবে না। যে এই বছরের নেই আগামী বছরের প্রত্যেক বছর যেমন এটার উপরে মনিটরিং সেল বা মনিটরিং করা হয়, তদারকি বাড়িয়ে দেওয়া হয়। লালবাগের পোস্তায় ছোট বড় মিলিয়ে ১২০টি আড়তে কোরবানির ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন সহ বিপুল সংখ্যক টিকিট ও কালোবাজারির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে ৮ জন এবং ঠাকুরগাঁও থেকে ২ জনকে আটক করা হয়। র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির জানান, কালোবাজারিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করছিল। ট্রেন টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে টিকিট কালোবাজারি করত তারা। তিনি আরও জানান, কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে নিজেদের কাছে মজুদ রাখে, পরে কৌশলে সাধারণ যাত্রীদের কাছে ২-৩ গুণ বেশি দামে বিক্রি করে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই মামলায় গ্রেফতার ৫ জনের মধ্যে ৪ জনই দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন বাবু। গত রোববার বাবুকে ডিবি পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়। তার আগে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল। এই মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার ১৬৪ ধারার জবানবন্দিতে গ্যাস বাবুর নাম উঠে আসে। এই মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের আরেক নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে রয়েছেন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।